এইটা ইম্পর্ট্যান্ট শীট বেশি, কারণ হচ্ছে পরীক্ষার আগের বা পরীক্ষার দিন সকালে কি করবেন তা নিয়েও কথা আছে। এখানে কয়েকটা পয়েন্ট একেবারে দেখিয়ে দেওয়ার মতো আছে। এগুলোর পরে আজকের ক্লাসটা মূলত আপনি কিভাবে ইন্ট্রোডাকশনটা দিবেন। ভাইভাতে আপনার কাছে প্রথম প্রশ্ন হবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো আজকে আমি ইংরেজি ট্রান্সলেশন জিজ্ঞেস করবে না এমন একজনও ভাইবা হবে না, এখানে প্রত্যেকজনের কাছেই ইংরেজি ট্রান্সলেশন জিজ্ঞেস করা হবে। আবার কারো কাছে সরাসরি জিজ্ঞেস করবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ইংরেজিতে নিজের পরিচয়টা উপস্থাপন করা। এখন পরিচয়টা আসলে কীভাবে উপস্থাপন করলে ভালো হয় এই নিয়ে একটু পরামর্শ দিব। এখানে আমি 19টা ফরম্যাট দেখাবো। তো 19টা ফরম্যাট দেখালে স্যার আমি কোন ফরম্যাট রেখে কোন ফরম্যাট নিব, এটা এখান থেকে আমি মার্ক করে দেবো কোন কয়েকটা স্মার্ট ফরম্যাট, এই ফরম্যাটে নিজের ইন্ট্রোডাকশনটা আপনি রেডি করবেন। আবার কারো কাছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ যদি আপনার কাছে চলে আসে প্রশ্নটা, তাহলে আপনি ভাগ্যবান, কারণ আপনি ইন্ট্রোডাকশনটা তো আপনি বাসা থেকে রেডি করে যাবেন, হ্যাঁ, এবং এটা ইজিলি বলতে পারবেন। কিন্তু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ যদি না করে থাকে, তাহলে আপনাকে ইংরেজির ট্রান্সলেশন জিজ্ঞেস করবে, এটাই মাস্ট 100% ধরে রাখেন। ইভেন আমি ক্লাসে আসার আগে আমাদের যেটা একটা প্রাইমারি গাইড আছে না, আমাদের নিজেদের একটা ডাইজেস্ট আছে, ওই ডাইজেস্টের শেষে অনেকের কাছে থাকবে আমাদের পুরাতন স্টুডেন্ট, ওই ডাইজেস্টের শেষে কতগুলো রিয়েল মক ভাইবা দেওয়া আছে। আমি একটু করে উল্টাই দেখছি ক্লাসে ট্রান্সলেশন কী টাইপের আসে। আমি একটা ভাইবাও দেখি না যেখানে ট্রান্সলেশন একটা হলেও আসে নাই, তার মানে ট্রান্সলেশন একটা জিজ্ঞেস করবেই। তো আমি আজকে আলোচনা করব কমন এরর্স ইন ট্রান্সলেশন করতে গিয়ে আমরা কমন কী ভুলগুলো করব এবং কোন জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে এই নিয়ে আলোচনা। তখন আমরা ট্রান্সলেশনের দিকে যাব। না, আপনি নমস্কার দিতে পারেন, সালামও দিতে পারেন, এক্ষেত্রে কোনো বৈষম্য আনার কিছু নেই। আপনি নিজ ধর্মের ইয়াটা প্র্যাকটিস করা ভালো। আপনি মনে করেন খ্রিস্টিয়ান অথবা হিন্দু, আপনি সালাম কেন দিবেন? এটা তো অসুন্দর না, আপনি নমস্কারই দিবেন। গুড মর্নিং না, ওনার প্রশ্ন নেগেটিভ না, গুড মর্নিং বলিয়েন না, মানে যেহেতু আমাদের সংস্কৃতির সাথে একটু কম যায়, ইভেন শুভ সকালেও আমরা কম বলি, আমরা বলি নমস্কার বা আসসালামু আলাইকুম, ওগুলোর মধ্যেই থাকবো। এবং আগে সালাম, আসসালামু আলাইকুম, তারপরে আসবো স্যার বা মে আই কাম ইন স্যার, এরকম বলবেন। একবার সালাম, হ্যাঁ আদাব বলা যাবে। আর যদি আপনি সালাম বলে ফেলেন না, সালাম আমার কাছে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, মনে করেন আপনি হিন্দু ধর্ম প্র্যাকটিস করেন, আপনি সালাম কেন দিবেন? আপনি এই নমস্কারে বলবেন, এটাই আপনার ইথিক্যালি আপনি স্ট্রং, এটা প্রমাণ করে। তো বুঝছেন কিনা? আরেকজনকে খুশি করার জন্য ওনারা বসতেন, ওখানে একজন হিন্দু থাকতে পারে, দুজন মুসলমান থাকতে পারে। এখন মুসলমানকে খুশি করার জন্য সালাম বা হিন্দুকে খুশি করার জন্য সময় নমস্কার, ওরকম কিছু না। আপনি আপনার জায়গায় নিজের ইয়াটা করবেন, মানে নিজের বিশ্বাসে নিজের জায়গায় আমি ইথিক্যালি স্ট্রং, এটা রিফ্লেকশন হচ্ছে আপনি নমস্কার বলা, আপনি সালাম বলা, মানে যার সালাম বাংলায় বলেন, বাংলা আসবো স্যার, এরকম। হুট করে আল্লাহর ওয়াস্তে কেউ ঢুকে যাবেন না। আর দরজা বন্ধ করার ক্ষেত্রে ওখানে স্প্রিংয়ের দরজা থাকবে, দরজাটা হুট করে যেন আওয়াজ না হয়, অবশ্যই দরজাটা কন্ট্রোলে রেখে বন্ধ করবেন, ঠাস করে ঢুকতে এবং বের হতে, এটা আর কি। তারপরে একটা হেঁটে যাওয়ার মতো একটা দূরত্ব থাকবে, ওটা সুন্দর করে হেঁটে গিয়ে চেয়ারের পাশে দাঁড়াবেন, তারপরে ওনারা বসতে বললে বসবেন, না হলে দাঁড়িয়ে থাকবেন। বসতে পারি এটা বলবেন না ভাইভাতে, এটা হচ্ছে অন্য অফিসের ক্ষেত্রে বসতে পারি। স্যার যদি বসতে বলে তাহলে বসবেন, না হলে দাঁড়িয়ে উত্তর দিবেন। ওনারা তো এমনিতেই বলবে বসো। শুরুর দিকে কিন্তু অনেক কিছু খেয়াল করবে, মাঝামাঝি বা ওরা ভাইভা নিতে যখন টায়ার্ড হয়ে যাবে তখন ওটা খেয়াল না করে আপনি ঢুকার সাথে সাথে আপনাকে আগেই বলবে বসো, ঠিক আছে? কিন্তু যখন বিসমিল্লাহ করে শুরুর দিকে ভাইভা হচ্ছে তখন কিন্তু আপনাকে বসতে বলবে না, আপনি এসে দাঁড়াচ্ছেন, এগুলো খেয়াল করবে। এটা একেবারে কমন, কারণ আমি শুরুতেও ভাইভা দিছি, মাঝখানেও ভাইভা দিছি, শেষেও ভাইভা দিছি, এগুলো সব বিসিএস ভাইভার কথা বলতেছি আর কি। তাহলে প্রাইমারি ভাইভাতে এখানে কতগুলো ফরম্যাট দেওয়া আছে, অর্থাৎ তুমি কিভাবে তোমাকে উপস্থাপন করবা। এখানে কয়টা ফরম্যাট দেখো, প্রয়োজনে এটা তোমাদেরকে আমরা গ্রুপে দিয়ে দিব, এখান থেকে তোমরা বাছাই করবা। আচ্ছা, তাহলে গ্রুপে দিলে নিজের নামগুলো বসিয়ে রেডি করবা। এখন দেখো এখানে একটা দুটো ফরম্যাট আমরা দেখি, আমি কিন্তু পরে দেখি নাই, তো এটা আমার অনেক আগের একটা জিনিস, আমি আজকে বের করে ওকে দিলাম বিসিএসের জন্য রেডি করে এগুলা। তাহলে আই এম দ্য সান অফ, তাহলে আপনার বাবার নামও চলে আসছে, মায়ের নাম একসাথে নিয়ে আসছে, হ্যাঁ। হিয়ার টু ফেস দ্য ভাইবা, মানে আপনার নাম বলার সময় মা বাবার নাম সহ একসাথে একটা বাক্য নিয়ে আসছে, একটু আনকমন আছে, এটা খেয়াল করে দেখেন, ঠিক না? আপনি তো সাধারণত বলেন আই এম মোহাম্মদ, আই এম ফ্রম, এরকম। তাহলে আই এম ফ্রম চিরগং, আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ চিরগং অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি।
মাই সাবজেক্ট ওয়াজ ফিজিক্স, যেহেতু শেষ করে ফেলছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা হাই স্কুল অ্যান্ড পটিয়া গভর্নমেন্ট কলেজ ওয়ার মাই প্রিভিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশন। বিসাইড একাডেমিক ব্যাকগ্রাউন্ড আই হ্যাভ আ গুড ইনভলভমেন্ট ইন আ নন পলিটিক্যাল সোশ্যাল অর্গানাইজেশন, অরাজনৈতিক সামাজিক সংগঠন। আই হ্যাভ অলসো আ গুড ইন্টেনশন ইন ক্রিয়েটিভ রাইটিং। নাও আই এম লুকিং ফর আ জব, থ্যাংক ইউ। তাহলে এটা এক টাইপের এবং অলমোস্ট একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখানে ডিফারেন্ট এবং গতানুগতিক সব কিছুই আছে। দেখেন, আই এম ড্যাশ, আই এম ফ্রম কক্সবাজার। হ্যাঁ, আই এম ফ্রম, প্রয়োজনে যেহেতু কক্সবাজার যাচ্ছেন এই জন্য চকরিয়া বলবেন, অথবা যেহেতু চিটং আসছেন ফ্রম পটিয়া বললেন। হি এক্স হু ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড মাদার নেম ইজ। থ্যাংক ইউ স্যার, ইটস আ গ্রেট প্লেজার টু মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম ড্যাশ, ওখান থেকে আসছি। আচ্ছা, ইন মাই ওয়ে অফ এডুকেশন, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে এভাবে শুরু করা, দিস ইজ দিয়ে শুরু করা, আই এম দিয়ে শুরু না করা। বুঝতে পারছি? মানে অনেক ফরম্যাট থাকবে, অনেক কিছু দেখাবে। আমার কাছে যেটা শুনতে স্মার্ট শোনায়, অনেক লম্বা হবে না, কিন্তু কম কথার মধ্যে বেসিক কথাগুলো চলে আসবে। ঠিক আছে? এবং মা বাবার ব্যাপারটা ইগনোর করার দরকার নেই, কারণ হচ্ছে আপনার পরিচয়ের সাথে মা বাবা কানেক্টেড। কথা বলছেন? কিন্তু মা বাবার পেশা ওর লম্বা না করা। কথা বলছেন? হ্যাঁ, তাহলে দিস ইজ অমুক। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন, সান অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে আর আপনার কাছে কনফিউজিং মনে হবে না। মানে বোথ মাই প্যারেন্টস আর গভর্নমেন্ট এমপ্লয়ি, অথবা মাই ফাদার ইজ লেট, মাই মম ইজ আ হোম মেকার, এই টাইপের এত পেশা টেশা না বলে সরাসরি জাস্ট নামটা মেনশন করে এক বাক্যে শেষ করে দিতে পারেন। ঠিক আছে? তারপরে হচ্ছে এরপরে আমি নিয়ে আসবো কি, আই এম ফ্রম ড্যাশ। ঠিক আছে? এখানে হচ্ছে কিসের নাম? হ্যাঁ, উপজেলা। আর যদি অন্য কোনো ভাইবা হয় তখন অবশ্যই জেলার নাম মেনশন হবে। হ্যাঁ, অথবা আপনি দুইটা কাজ করতে পারেন, উপজেলা এবং জেলা দুইটাই কি করব, মেনশন করে দিব। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে আসবে, এখানে বাক্যটা লেখার সময় আপনি লিখবেন কি, আই কমপ্লিটেড দিয়ে, আই হ্যাভ কমপ্লিটেড দিয়ে না লিখে আপনি কমপ্লিটেড দিয়ে লিখবেন এবং সালটা মেনশন করবেন। হ্যাঁ, যদি সময় মেনশন করেন তাহলে কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স। আই কমপ্লিটেড, আই হ্যাভ কমপ্লিটেড না। হ্যাঁ, আই কমপ্লিটেড কি লিখবেন কি, গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন, ভার্সিটির নাম এবং সাবজেক্ট এটা লিখে দিলেন। ঠিক আছে? তারপরে হচ্ছে দুইটা আলাদা আলাদা হলে আলাদা আলাদা করে মেনশন করবেন। এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি এসএসসি মিস করেন তখন আবার জিজ্ঞেস করবে, বিফোর দ্যাট আই ফার্স্ট মাই এসএসসি, তখন আপনি অবশ্যই এখানে ভালো রেজাল্ট হলে উইথ জিপিএ ড্যাশ ফ্রম দ্যাট স্কুল এবং এইচএসসি। কথা বেশি হচ্ছে না, এগুলো পুরো সবগুলো লিখলে এমনিতে আপনার খাতার মধ্যে 2 লাইন হবে মাত্র। কথা বলছেন? এরকম। এরপর আপনি আপনার হবিটা যোগ করে দিবেন, আই লাভ টু রিড বুক। কথা বলছেন? অথবা আই লাভ রিডিং বুক, হোয়াট এভার। অর্থাৎ একটা হবি মেনশন করবেন, এইটুকুতে সিম্পল রাখুন। অথবা এই জিনিসগুলোকে নিয়ে ওখান থেকে একটা আমরা বাছাই করব। এর মানে হুবহু এটাই যে করতে হবে ওরকম না আমার কাছে। তাহলে এখানে উল্লেখ করার মতো পয়েন্ট কয়টা ছিল? 3টা। একটা পয়েন্ট হচ্ছে আপনি অবশ্যই কী দিয়ে শুরু করবেন, থ্যাংক ইউ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আই এম দিয়ে বাক্যটা না বলে দিস ইজ দিয়ে বাক্যটা বলা। তৃতীয় পয়েন্ট হচ্ছে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কমপ্লিটেড শব্দ দিয়ে সাল উল্লেখ করে বাক্যটা বলা। এবং এরপরে আমরা কি উল্লেখ করব, এসএসসি এবং এইচএসসি পারলে প্রতিষ্ঠানের নাম সহ মেনশন করে এগুলো গড় করে চলে আসবে। তখন আপনার মনে হবে যে আপনি অনেক বেশি ফ্লুয়েন্ট, কারণ স্কুলের নাম টাম এগুলো বলা হয়তো আসবে মুখ দিয়ে। কথা বলছেন কি না? হ্যাঁ, এবং আপনাকে অনেক ফ্লুয়েন্ট মনে হবে, অর্থাৎ কথাগুলো ইজি হয়ে গেল আর কি আপনার জন্য। এরপরে আপনি কি যোগ করবেন,
হবি। তারপরে হচ্ছে যদি এরপরেও আপনার কাছে টাইম থাকে এবং আপনার প্রতি শুনবার আগ্রহ নিয়ে ওনারা তাকিয়ে থাকে, তখন কি যোগ করবেন? তখন যোগ করবেন আমি মানে একটা গভর্নমেন্ট বা টিচিং একটা প্রফেশন বা টিচিংয়ের মতো একটা প্রফেশনের জন্য নিজেকে রেডি করছি, এরকম একটা কথা যোগ করে দেবেন আর কি। ঠিক আছে, পড়াতে ভালোবাসি, এটা হবি হিসেবে রাখলেন, এরকম। এর বেশি লাগবে না, কারণ হচ্ছে এখানে ইন্ট্রোডিউস ইউর সেলফ প্রশ্নটা অনেক বেশি আসবার সম্ভাবনা নাই সবার কাছে। হ্যাঁ, মানে সবার কাছে আসবে না, বেশিরভাগ ক্ষেত্রেই তোমার নাম জিজ্ঞেস করে, উপজেলা জিজ্ঞেস করবে, এইটাই এরকম। আর উপজেলা ভিত্তিক মনে আলাদা করে হবে, ঠিক না? তবু রেডি করে রাখা, যদি আসে যেমন এটা দিয়ে তুমি ইমপ্রেস করতে পারো। একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ একটু সুন্দর করে বলতে পারাটা মানুষকে আসলেই অনেক বেশি ইমপ্রেস করে। কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট দিয়েই করবেন, ঠিক আছে? হয়তো আপনি এটা দিয়ে করতে পারেন আই হ্যাভ বিন সার্ভিং, হ্যাঁ, সার্ভিং ফর প্রতিষ্ঠানের নাম, হ্যাঁ, অথবা আই হ্যাভ সার্ভড, অর্থাৎ অনেক দিন আগে থেকে আই হ্যাভ সার্ভড ফর দ্যাট কোম্পানি বা দ্যাট ইনস্টিটিউট ফ্রম 2022 টিল নাও, এভাবে বলবেন। তো আবারও বলছি, আই হ্যাভ বিন সার্ভিং, এটা স্পোকেনে না বলে আমি বলবো কি আই হ্যাভ সার্ভড। কারণটাও বুঝাচ্ছি, আমি এখন ওই ট্রান্সলেশন নিয়ে কথা শুরু করবো, ক্লাস বেশি লম্বা হয়ে যাচ্ছে। তাহলে ইন্ট্রোডাকশন নিয়ে এইটুকু কথা। ট্রান্সলেশনের ক্ষেত্রে কি কি প্রশ্ন আসতে পারে, যেমন আমি কয়েকটা ট্রান্সলেশন দেখছি, খুব সহজ ট্রান্সলেশন আসে। তো এখন ট্রান্সলেশনের ক্ষেত্রে এটা আমার নিজের একটা বই, অনেকের কাছে আপনাদের কাছে থাকতে পারে, আমার লেখা বই দ্য ক্যাটালগ। এটার ট্রান্সলেশন পার্টটা খুব সমৃদ্ধ। এখানে যাওয়ার আগে আমি আপনাকে একটা দুটো জিনিস বলি। ট্রান্সলেশন আপনাকে জাজ করবে আপনি টেন্স শুদ্ধ করেন কি না, এটাই আপনার কাছে বিচার করবে, কথা বুঝছেন? এটা কিন্তু দরকারি বিষয়। এবং আমি টেন্স আর পড়তে হবে না, আমি এমন কথাগুলো বলবো 5-7 মিনিটে যা বলবো তাই যথেষ্ট, আপনার কাছে কখনো আর ভুল হবে না, ঠিক না? আচ্ছা, টেন্স কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, ফিউচার বাদ দেন, ফিউচারে যা আসবে তা একটা সেন্টেন্স শ্যাল উইল দিয়ে করব, কিন্তু ওখানে কোনো পার্থক্য আসলে ফিউচারের কথা আসার সময় আসবে। তাহলে বাকি কয় প্রকার রইল? 2 প্রকার। এই 2 প্রকারের মধ্যে টোটাল 8 প্রকার না? হ্যাঁ, এই 8 প্রকারের মধ্যে কোনটাতে কি হবে, কোন পরিস্থিতিতে কোন টেন্স ব্যবহার করব, এই নিয়ে আমি একটা কমন ধারণা দিব, যে ধারণাটা আপনি লিখবেন না। এটা কোথায় লিখবেন? মাথায়। কোথায়? কারণ এত দরকারি কথা, এটা মাথায় নয়, এটা খাতায় নয়, মাথায় থাকতে হবে, এরকম দরকারি কথা। এবং একটাও কঠিন কথা নয়, জাস্ট আপনার সেন্সটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে টেন্স 12 প্রকারের মধ্যে আমাদের কাছে কমে আসলো 9 প্রকারে। কয় প্রকারে? 8 প্রকার। ফিউচারে একটা 9 প্রকার। এই 8 প্রকারে 8টাও থাকবে না, আরও কমে যাবে। আমি একটা দেখাই। হ্যাঁ, লেখার দরকার না, আপনি শুনবেন। প্রথমে আসেন, আমি প্রেজেন্ট নিয়ে কথা বলি। প্রেজেন্ট, হ্যাঁ, প্রেজেন্টের মধ্যে আমাদের কাছে 4টা প্রকার না? একটা হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল, আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পারফেক্ট, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই তো সহজ করে দিচ্ছি, দেখেন। প্রেজেন্ট সিম্পল যেটা, এটা কোনো প্রেজেন্ট সময় বোঝায় না। বলেন, প্রেজেন্ট সিম্পল যেটা, এটা কি বোঝায় না? সোজা কথা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট সময়কে রিপ্রেজেন্ট করে না। এই কথাটাই দরকারি কথা, মানে এই প্রকারের জন্য। অর্থাৎ কোনো বর্তমানে হচ্ছে এমন কোনো কাজকে কখনোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে লেখা যাবে না। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কী দিয়ে হয়? পৃথিবীতে যত ঘটনা ছিল, আছে এবং আসবে, সব ঘটনাকে 12 ভাগে ভাগ করা হয়েছে না? এই 12 প্রকার আবার 2 প্রকার। টেন্স তো 12 প্রকার, আবার এই 12 প্রকার আবার কয় প্রকার? 2 প্রকার। 1 প্রকার 11 প্রকার। এই 1 প্রকার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ পৃথিবীতে যে সকল কাজ সময়ের ঊর্ধ্বে, পৃথিবীর যত ঘটনা আছে, ছিল এবং থাকবে, সব ঘটনাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 12 ভাগে। তাহলে সব ঘটনা, বাকি সব ঘটনা 11 প্রকার, এই একটা 1 প্রকার। এটা কি? এটা হচ্ছে সময়ের ঊর্ধ্বে, অথবা এটা এমন বক্তব্যগুলোকে বোঝাবে যেটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবাইকে একসাথে বোঝায়। যেমন ধরেন, আপনি আমাকে চ্যালেঞ্জ করে বসবেন, স্যার হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়, এটা কি বর্তমান বোঝাচ্ছে না? ফোননি, তুমি বুঝো নেই, এটা বর্তমান বোঝাচ্ছে না। হি গোজ টু স্কুল মানে সে জানুয়ারিতে স্কুলে গেছে, এখন এপ্রিল মাস, এখনও সেই স্কুলে যায়, ডিসেম্বরেও সেই স্কুলে যাবে। হি গোজ টু স্কুল মানে সেই স্কুলে যায়, এখন যাচ্ছে নয়, ঠিক কিনা?
আবার ম্যান ইজ মর্টাল, চিরন্তন সত্য, তাহলে সে আগে মানুষ মরতো না, এখন মরে না, ভবিষ্যতে কি মরবে না? তার মানে এটাকে শুধু বর্তমান বোঝাচ্ছে না অতীত বর্তমান ভবিষ্যৎ সবাইকে বোঝাচ্ছে। এই জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট সময়কে রিপ্রেজেন্ট করে না। কথা শেষ। তাহলে যে সকল বক্তব্য নির্দিষ্ট সময়ের ঊর্ধ্বে, যে সকল বক্তব্য নির্দিষ্ট সময়ের ঊর্ধ্বে, ওই সকল বক্তব্যের ক্ষেত্রে আমরা কোন টেন্স করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পরীক্ষা আসছিল এমন সহজ এক্সাম্পলগুলো কি, অধ্যবসায় উন্নতির চাবিকাঠি, এটা কি আগে ছিল এখন নাই? আছে। কেন দিলাম? কারণ এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমার এখানে গঠন উদ্দেশ্য না, আমার এখানে উদ্দেশ্য হচ্ছে টেন্সটা আসলে আমরা কী ব্যবহার করব। সব ক্ষেত্রে এরকম দেখো, অলসেরা জীবন উন্নতি করতে পারে না, এটা কি ইউনিভার্সাল না? এই জন্য আমরা অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, হিস্ট্রিক্যাল সত্য, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ওসব কথা আমাদের আর দরকার নেই। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আসলে প্রেজেন্ট বোঝায় না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ওই সকল বক্তব্য বোঝায় যারা নির্দিষ্ট সময়ের ঊর্ধ্বে। কথা শেষ। বুঝতে পারছি কিনা? এবং এর বাইরে কি ভুল আসবে আমি পয়েন্ট বাই পয়েন্ট আগাবো। আগে এটা ক্লিয়ার করি। এই দুইটা প্রকার আছে না, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পারফেক্ট কিন্তু বর্তমান বোঝায় না, নাম হচ্ছে কি প্রেজেন্ট, বলো না, নাম হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট না? মনে রাখবা, প্রেজেন্ট পারফেক্ট টু প্রেজেন্ট সময় বোঝায় না। প্রেজেন্ট পারফেক্ট কি বোঝায়? অতীত বোঝায়। কেমনে? ধরো তুমি অনার্স পাস করছো, কি পাস করছো? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ট্রান্সলেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় এটা। এখন যে পয়েন্টটা নিয়ে কথা হচ্ছে এখানেই সবচেয়ে বেশি ভুল হয়, কারণ অত কমপ্লেক্স সেন্টেন্স পরীক্ষায় জিজ্ঞেস করে না। পরীক্ষায় সবসময় সিম্পল ট্রান্সলেশন জিজ্ঞেস করে, কিন্তু ওখানেই টেন্সের ভুলটা হয়। এখন এই জন্য কথাটা কোনো তাত্ত্বিক কথা, কোনো লেখালেখি না, মন দিয়ে জিনিসটা বুঝে নিতে হবে। কি পাস করছো? অনার্স পাস। কি পাস করছো? অনার্স পাস করছো। কথাটা তুমি দুইভাবে বলতে পারো। তুমি 2022 সালে অনার্স পাস করছো, অথবা তুমি অনার্স পাস করছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এখন সময় উল্লেখ করে বলতে পারো, সময় উল্লেখ না করে বলতে পারো। বিষয়টা যদি সময় উল্লেখ করে বলি তাহলে পাস্ট ইনডেফিনিট হয়, আমরা জানি। অতীতে নির্দিষ্ট সময়ে কোনো কাজ হলে পাস্ট ইনডেফিনিট হয় না। আমি তারা দেখেছিলাম গতকাল, ইয়েস্টারডে আই স হার ইয়েস্টারডে, ঠিক না? গত মাসে আমি তাদের কাছে গিয়েছিলাম, আই ভিজিটেড দ্যাম লাস্ট মান্থ। তাহলে অতীতের নির্দিষ্ট সময় থাকলে আমরা কোন টেন্স করি? পাস্ট ইনডেফিনিট। অতীতের স্পেসিফিক সময় থাকলে কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। তাহলে তুমি অনার্স পাস করছো কত সালে? 22 সালে। তাহলে অতীতের নির্দিষ্ট সময় আছে, এই জন্য আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। কিন্তু অতীতে কাজটা শেষ করেছো, কিন্তু কখন শেষ করেছো সময় যদি উল্লেখ না করো, তোমার ইংরেজি হবে আই হ্যাভ কমপ্লিটেড। তোমার ইংরেজি হবে কি? আমি বুঝতে পারছি। এই জন্য আমি তোমাকে ইন্ট্রোডিউস ইউরসেলফের মধ্যে কি বলছিলাম? কমপ্লিটেড লিখবে এবং সময় দিবা। আর যদি সময় উল্লেখ না করো তাহলে লিখতে হবে আই হ্যাভ। তাহলে এবার তুমি বলো, তুমি কি 2022 সালে অনার্স পাস করছো, এটা কি বর্তমান কাজ না অতীত কাজ? তাহলে টেন্স হচ্ছে কি? আই হ্যাভ। এখন তোমাকে যদি আমি একটা সাধারণ প্রশ্ন ছুড়ে দিই, প্রশ্ন করি, তোমাকে যদি বলি আমরা কোনো কাজ শেষ করেছি, সকালে বিরিয়ানি খাইছিলাম, হাত থেকে এখনও বিরিয়ানির গন্ধ আসে, ঠিক না? তাহলে কাজটা শেষ হয়ে গেছে, তার ফল এখনও বিদ্যমান। এই অবস্থায় কোন টেন্স করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি না? তাহলে স্যার এই জিনিসটা তো আমরা সারা জীবন জানি, এটা কি ভুল? এটা ভুল না, এটা ঠিক আছে তো, ওটাও ঠিক, ওটা হচ্ছে তার একটা ব্যবহার, ওটা হচ্ছে তার একটা। ইভেন তোমাকে আমি আরও একটা ব্যবহার এখন দেখাচ্ছি। দেখো, আমরা এই প্রকারটা কখন ব্যবহার করি? অতীতে কোনো কাজ শুরু হয়েছে, এখনও চলছে। অতীতে কোনো কাজ শুরু হয়েছে, এখনও চলছে। তাহলে সকাল থেকে এখনও বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি কী করি? ইট হ্যাজ বিন রেইনিং। এভাবে একটা টেন্স লিখো না, তুমি লিখো কি? ইট হ্যাজ বিন রেইনিং, তারপর আমরা লিখলাম কি? সিন্স মর্নিং। আচ্ছা, এখন বাক্যটা কি? হ্যাজ বিন রেইনিং। তাহলে এটা বিষয়টা কীরকম ছিল? সহজ। আগে যেটা জানো ওটা রিপিট করে তারপর আমি মিলে দিচ্ছি। এই ঘটনাটা কি? অতীতে শুরু হয়েছে এবং বৃষ্টিটা কি এখনও? এখন থেকে ইংরেজি ট্রান্সলেশন করার সময় এই বাক্য করার দরকার নেই, তুমি এটা সহজ করে দিবা। তুমি বাক্যটা লিখবে এরকম, ইট হ্যাজ রেইনড। ইট হ্যাজ, শেষ। তার মানে অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো। তাহলে আমি 2 বছর ধরে ব্রাক এনজিওতে জব করছি, অর্থাৎ আমি জব করছি 2021 সাল থেকে এই পর্যন্ত ধরো।
তাহলে অতীতে শুরু হয়ে এখনও জবটা করছি, এখনও ছাড়ি নাই, তাহলে ইংরেজি কী হবে? আই হ্যাভ বিন সার্ভিং নাকি আই হ্যাভ সার্ভড? খেলা শেষ, তুমি পারো, আমি বুঝতে পারছি। তাহলে তাহলে নাম তার প্রেজেন্ট, কিন্তু আসলে প্রেজেন্ট কোনো কাজ নাই। তাহলে এই দুইটা প্রকার কিভাবে জানবো? এই দুইটা প্রকার হচ্ছে, এটা কি কাজটা শেষ কিন্তু সময় উল্লেখ নাই, কাজটা অতীতের কিন্তু সময় উল্লেখ নাই। এটা হচ্ছে অতীতে শুরু হয়ে এখনও চলছে, এর পরিবর্তে আমরা কোনটা ব্যবহার করতে পারবো? পারফেক্ট। একমাত্র প্রকার আছে যেটা কি আছে? না, যেটা হচ্ছে, তাহলে প্রেজেন্ট টেন্স 4 প্রকার, ওখানে প্রেজেন্ট বোঝায় শুধু একটা প্রকার, কন্টিনিউয়াস টেন্স, ঠিক না? বাকি 3টা প্রকার কিন্তু নাম প্রেজেন্ট কিন্তু কেউই কি বোঝায় না। হ্যাঁ, প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে প্রেজেন্টের সাথে একটা কানেকশন আছে, যেমন ওটা এখনও চলছে, ঠিক না? ওটার এখনও ফল বিদ্যমান আছে। এগুলো অনেক ব্যাখ্যা, অত ব্যাখ্যার আমাদের দরকার না, আমাদের দরকার ট্রান্সলেশনের জন্য জিনিসটার ভাবটা বোঝা। তাহলে কন্টিনিউয়াস হচ্ছে কি বোঝাই? বর্তমান বোঝাই। তাহলে এখন চলছে এমন বোঝাতে আমরা কোন টেন্স করব? কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে এখন আমি এই একটা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে কখন? এখন। তাহলে ইংরেজি কী হবে? আই এম টেকিং প্রিপারেশন ফর আ গভর্নমেন্ট জব, আই এম টেকিং প্রিপারেশন ফর আ গভর্নমেন্ট জব। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে জিনিসটা দেখলাম। এবার আসো, দ্বিতীয় নম্বর কি? পাস্ট। দ্বিতীয় নম্বর কি? পাস্ট। ট্রান্সলেশন প্র্যাকটিস করানোর সময় আমি দেখাবো আমার কথাগুলো কীভাবে মিলে যাচ্ছে এবং বাক্যটা তুমিও পারবে ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে কি? সিম্পল। 2 নম্বর হচ্ছে কি? কন্টিনিউয়াস। এটার অপর নাম কি? প্রোগ্রেসিভ। এটার অপর নাম কি? প্রোগ্রেসিভ। এটা এস, হ্যাঁ, এটা ডবল এস আর কি। তারপরে এখানে কি লিখব? পারফেক্ট। এখানে কি লিখব? পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এবার আসো, প্রেজেন্ট ইনডেফিনিট কখন হবে? অতীতের নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। অতীতের কি থাকবে? তাহলে অতীতের নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে আমরা কোন টেন্স করব? তাহলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাহলে কখন হয়েছিল? 71 সালে। তাহলে বাংলাদেশ গট লিবার্টি। বাংলাদেশ গট কোন টেন্স করছি? হ্যাঁ, তাহলে বাংলাদেশ গট কি লিখলাম? লিবার্টি ইন 1971। তাহলে এখানে কেন আমরা পাস্ট ইনডিফিনিট করেছি? এবার প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে? অতীতে নির্দিষ্ট সময়ে। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য 2টা সময় থাকে। কয়টা সময়? তুমি যা জানো এগুলো তুমি মাথায় রাখো, অথবা এগুলো ভুলে যাও, আমার কথাটা হজম করো। কয়টা সময় থাকবে? কীরকম জানো? গতকাল তুমি কি করছিলে, এরকম বাক্য না। বাক্যটা হবে গতকাল বিকেলে তুমি কি করছিলে। গতকাল একটা সময়, বিকেল আর একটা সময়। কথা বলছো কি না? তাহলে 2টা সময়ের মধ্যে স্পেসিফিক একটা সময়ে কোনো কাজ চলছিল, তাহলে অতীতে নয়, আসলে অতীতের নির্দিষ্ট একটা সময়ে। তাহলে অতীত বোঝাবার জন্য একটা সময় থাকবে, অতীতের স্পেসিফিক সময় পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য একটা সময় থাকবে। কথা বুঝতে পারছি কি না? তাহলে আমি যদি বলি আমি ক্রিকেট খেলছিলাম, তাহলে আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, বা হয় নাই, কারণ হচ্ছে কখন খেলছিলাম কোনো উল্লেখ নেই, কখন খেলছিলাম কোনো উল্লেখ নেই। তাহলে এখন আমি কি গতকাল ক্রিকেট খেলছিলাম, তো গতকাল কি 24 ঘন্টা ব্যাপী এত গতকাল, তো গতকাল 24 ঘন্টা ধরে কি আমি ক্রিকেট খেলছিলাম না, এই জন্য ওখানে একটা দুপুরে, সকালে, সন্ধ্যায় মেনশন থাকবে। কথা বুঝছো? আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট অ্যাট ইভিনিং অ্যাট 5 PM ইয়েস্টারডে। আমি কথা বুঝতে পারছি? তাহলে এখানে এই জিনিসটা ধরতে পারার জন্য আমাদের কাছে সহজ উপায় হচ্ছে কি? সময় কয়টা? 2টা। আসলে 2টা সময় না, একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে কি? অর্থাৎ অতীত বোঝাবার জন্য একটা শব্দ থাকবে এবং অতীতের একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম থাকবে, স্পেসিফিক পয়েন্ট অফ টাইম থাকবে। তাহলে এটা সহজ। ওটা ট্রান্সলেশনে আসার সম্ভাবনা একটু কম বলে, ওটা নিয়ে একটু জোর কম দিচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু পাস্ট পারফেক্ট লাগবে। পাস্ট পারফেক্ট দেখো, পাস্ট পারফেক্ট কখন হয় বলো তো? যখন একটা পরে হবে। হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কখন হয় জানো? পাস্ট পারফেক্ট আসলে পাস্ট ইনডেফিনিট। পাস্ট পারফেক্ট আসলে কি? পাস্ট ইনডেফিনিট। কিন্তু এখানে কাজ যখন 2টা হয়, কাজ যখন কয়টা হয়? 2টা হয়। যেমন দেখো, আমি জরিনারে দেখছিলাম। কারে দেখছি? জরিনারে। কথা বুঝছো? এবার তুমি জরিনারে দেখছো, তুমিও কারে দেখছো? তুমিও জরিনারে দেখছো।
এখন কখন দেখছি? ইয়েস্টারডে। এবং তুমি কখন দেখছো? গতকাল। এই দুইজনের দেখা, দুইটা কাজ যখন একসাথে আসবে তখন যেটা আগে হবে ওটা পারফেক্ট হবে, যেটা পরে হবে ওটাই ইনডেফিনিট থেকে যাবে। কিন্তু আসলে দুইটা কাজ কি? ইনডেফিনিট বলো না, এটাও আসলে এটাও আসলে কি? সব সময় দুইটা কাজ যখন একা একা থাকবে সই হবে, পাস্ট ইনডেফিনিটই হবে। কিন্তু যখন দুইটা কাজকে একটা কাজের সাথে আরেকটা কাজের কি থাকবে? একটা কাজের সাথে আরেকটা কাজের কি থাকবে? লাল মনে দেখা যাচ্ছে না, ঠিক না? লাল লাল দেখা যাচ্ছে না, হ্যাঁ। তাহলে একটা কাজের সাথে আরেকটা কাজের কি থাকবে? তুলনা থাকবে। তুলনা থাকলেই কি হবে? একটা পাস্ট ইনডেফিনিট হবে। বুঝতে পারছি? ট্রান্সলেশন দিয়ে বুঝাই একটু, এটা একটু কঠিন আছে এবং এটা পরীক্ষায় আসার মতো জায়গা একমাত্র কমপ্লেক্স যেটা আসতে পারে। তাহলে দেখো, তাহলে তুমি আমি বললাম কি বৃষ্টি আসার পরেই আমরা কি করেছিলাম? বের হয়েছিলাম। তাহলে এখানে কয়টা কাজ? একটা হচ্ছে বৃষ্টি আসা আর একটা হচ্ছে আমাদের বের হওয়া। তাহলে দুইটা কাজ না? তাহলে দুইটা কাজের মধ্যে একটা কাজের সাথে আরেকটা কাজের কি আছে? তুলনা আছে। তাহলে একটা হচ্ছে বৃষ্টি আসা আর একটা হচ্ছে বের হওয়া। তাহলে এখন আমরা কোনটা আগে করছে কাজ? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি আসা। তাহলে আগে বৃষ্টি এসেছিল না? হ্যাঁ, তাহলে এরপরে আমরা কি হয়েছিলাম? তাহলে এখানে পরে নাকি পূর্বে? আফটার। আচ্ছা, তাহলে আমরা কি করেছিলাম? তাহলে উই ওয়েন্ট আউট, মানে গো আউট আর কি। হ্যাঁ, তাহলে আফটার দ্য রেন হ্যাড স্টার্টেড। তাহলে বাক্যটা হলো কি? এখানে আসলে এই অংশটা, এই যে অংশটা, এটা কি ছিল? দ্য রেন স্টার্টেড বলো না, দ্য রেন। এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তারপরে হচ্ছে এটা মিনিমাইজ হচ্ছে না কেন? আচ্ছা, এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু যখন দুইটা কাজের মধ্যে তুলনা আসছে তখন এটা কি স্টার্টেড হলো না হেড স্টার্টেড হলো? এই হচ্ছে কথা আর কি। তাহলে পাস্ট পারফেক্ট জিনিসটা ব্যবহার করার জন্য আরেকটার সাথে কি থাকবে? তুলনা থাকবে বলো না। পাস্ট পারফেক্ট হওয়ার জন্য আরেকটার সাথে কি থাকবে? তুলনা থাকবে। তুলনা না থাকলে কখনো পাস্ট পারফেক্ট ব্যবহার করা যাবে না। আচ্ছা, এবার আরেকটা প্রকার আছে না পাস্ট টেন্সের মধ্যে? কি আছে? সিন্স। না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওটা কখন হয়? এটা হচ্ছে মূলত দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ, একটা আগে একটা পরে। কিন্তু আগের কাজটা কিছু সময় ব্যাপিয়া চলবে। আমি তোমাকে একটা উদাহরণ দিলেই বুঝবা। ধরো, বাসা থেকে বের হওয়ার আগে আমি 2 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করেছিলাম। তাহলে আমার কয়টা কাজ করছি? দুইটা কাজ। একটা হচ্ছে আমি বাসা থেকে বের হয়েছি, আর একটা হচ্ছে আমি ম্যাথ প্র্যাকটিস করেছি। কিন্তু ম্যাথ প্র্যাকটিস করার কাজটা কি একটু করে করছি না কিছু সময় ব্যাপিয়া করছি? চিটং ট্রান্সফার হওয়ার আগে আমি 1 বছর কক্সবাজার চাকরি করেছিলাম। তাহলে এখানে কয়টা কাজ? চিটং ট্রান্সফার হওয়া, কক্সবাজার চাকরি কাজ করা। এবং কক্সবাজারের কাজটা কি একটু করে চলছে না 1 বছর ব্যাপিয়ে চলছিল? তাহলে আগে। বিশ্বাস করো, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। এই ধরনের কোনো টেন্সের প্রকার নাই হিসাবে ধরো এই কথাও তুমি এইটা দিয়ে করতে পারবা। কাজ শেষ। আমি বুঝতে পারছি। তাহলে স্যার এগুলো আপনি যেভাবে মডার্ন গ্রামারের নিয়ম দেখিয়ে আমাকে এটা কেড়ে দিচ্ছেন, যারা ভাই মানবে তারা কি মানবে? তারা মানবে, কারণ এগুলো বই পুস্তকে এরকম লেখালেখি প্রচুর আছে। তাহলে বলো এবার, 2 ঘন্টা প্র্যাকটিস করেছিলাম কি? ম্যাথ, বাসা থেকে বের হওয়ার আগে। এবার এই বাক্যটা আমরা করব। আমরা আগে নাকি পরে? আগে হলে আমরা কি বসাবো? বিফোর। তাহলে বিফোরের আগে সবসময় পাস্ট পারফেক্ট। তাহলে I had practiced math। হ্যাঁ, তাহলে আমি লিখলাম কি? for 2 hours before I got out of home। তাহলে এখানে বাক্য কি হলো? এই যে বিফোরের আগে আমরা যে টেন্সটা লিখেছি, এই টেন্সটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখছি না পাস্ট পারফেক্ট লিখছি? এইটুকু খেলা শেষ। তার মানে তোমার ওই যে টেন্স নিয়ে যে তোমার অনেক জটিলতা আছে তুমি মনে করছিলা, আসলে নাই তো। তাহলে আমাকে হিসাব দাও, এখন পর্যন্ত আমি যতটুকু কথা বলছি কথাটা হিসাব দাও।
পৃথিবীতে যে সকল বক্তব্য কোনো সময়ের সাথে সম্পর্ক রাখবে না এরা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। বর্তমানে চলছে, নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এই টাইপের কোনো সময় থাকলে তখন কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, অতীতে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার সময় উল্লেখ নাই, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে, অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে বোঝাতে আমরা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তে কাকে ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে। ট্রান্সলেশনের জন্য কথাগুলো বলা হচ্ছে। এবার আসো পাস্ট টেন্স। পাস্ট টেন্সে কয়টা প্রকার? 4টা। এখান থেকে প্রথম প্রকারটা একেবারে সহজ। অতীতে একটা অতীত সময় উল্লেখ থাকবে, 71 সাল একটা উল্লেখ থাকবে। কি থাকবে? তাহলে আমি তাকে 2005 সালে দেখেছিলাম, ইংরেজি কী হবে? আই স হার। তাহলে এখানে স্পেসিফিক সময়টাই এখানে মুখ্য বিষয়, ডিড ফর্ম ব্যবহার করার জন্য। আচ্ছা, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হবে? কয়টা সময়? 2টা সময়। সুজাত, কয়টা সময়? 2টা সময় হিসেবে তুমি ইজিলি ধরতে পারবা, এই জন্যই 2টা সময় বললেও সমস্যা নেই। কয়টা সময়? 2টা সময়। তাহলে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য আমাদের মাথায় রাখতে হবে অতীতের সময় না, অতীতের কয়টা সময়? 2টা সময়। তাহলে একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম থাকবে আর একটা হচ্ছে অতীত সময় থাকবে। যেমন গত মাসের 7 তারিখে তুমি কি করছিলা, একটা গত মাস আর একটা 7 তারিখ, এরকমই থাকবে। এর বাইরে হলে তোমার টেন্স শুদ্ধ হবে না, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আসো পাস্ট পারফেক্ট। পাস্ট এখন উপরের বক্তব্যগুলোর বাইরে পারফেক্ট টেন্সে এসে আমরা সিদ্ধান্ত নিলাম এখানে বক্তব্য একটা থাকবে না, কয়টা থাকবে? 2টা কাজের মধ্যে তুলনা থাকবে, যেটা আগে হয় ওটা পারফেক্ট, যেটা পরে হয় ওটা কি? ইনডেফিনিট। আসলে 2টাই কি হওয়ার কথা ছিল? এটা বুঝে নাই। 2টাই আসলে কি? ইনডেফিনিট। 2টাই আসলে কি? আমি ম্যাথ প্র্যাকটিস করেছি, আমি বাসা থেকে বের হয়েছি, 2টাই আসলে ইনডেফিনিট টেন্স। কিন্তু 2টা কাজের মধ্যে যখন তুলনা করে বলছি তখন এখানে একটা পারফেক্ট একটা ইনডেফিনিটে রূপান্তরিত হয়েছে। আমি বুঝতে পারছি? আসলে 2টাই কি? ইনডেফিনিট। এখন কটা? তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নামে কোনো কিছু নাই। ক্লাস শেষ তো। এবার আসো ফিউচার। এরপরে কি? ফিউচারের ক্ষেত্রে টেন্স একটা কি বসবে? শ্যাল অথবা উইল। এখানে শুধুমাত্র একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে এটা পরীক্ষায়ও আসতে পারে বা জিজ্ঞেস করার মতো জায়গা আছে। প্রথম কথা হচ্ছে তুমি ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো ভুলে যাও, এগুলো কিছু নাই, এরকম টেন্স নাই। কথা বুঝতে পারছি? টেন্স হচ্ছে আগে ফিউচার সিম্পল। টেন্স হচ্ছে কি? ফিউচার সিম্পল। তাহলে আমরা যাব উই উইল গো, সে যাবে হি উইল গো, শেষ। শ্যাল উইল দিয়ে আমরা ফিউচারে কাজ করবো, অত সহজ পরীক্ষায় আসবে না। কিন্তু ফিউচার পারফেক্ট আছে না? দেখি আমি তোমাকে বললাম, মনে করো কর্ণফুলী টানে এতে শেষ হয়ে গেছে, কক্সবাজার এয়ারপোর্টের কাজ 2025 সালের মধ্যে শেষ হবে। কত সালের মধ্যে? 2025 সালের মধ্যে শেষ হবে। এখন তুমি ফাইনলি কনফিডেন্টলি কি অ্যান্সার করে দিবা জানো? এরকম তুমি কি উত্তর দিবা আমি জানি। দেখো তুমি লিখবা কি, মনে করো আমি কক্সবাজার প্রজেক্ট নাম না লিখে আমি লিখলাম কি দিস প্রজেক্ট, তাহলে তুমি লিখবা কি উইল, হ্যাঁ। ফিনিশ তো জীবনেও হবে না, কারণ ফিনিশ মানে নাশ করা। বলবিলে আমার কি দিছে? শেখা দিছে। এখন আমি বন্ধুকে কি বলবো? আমি শেষ। এই শেষটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ বলো না, পজিটিভ না নেগেটিভ? এটাকে কলোকেশন বলে, কোন জায়গায় কোন শব্দ বসাবা। তাহলে এয়ারপোর্টের কাজ শেষ হবে, এটা পজিটিভ না নেগেটিভ? এটা তো পজিটিভ, এই জন্য ফিনিশ বাক্যটা হবে না, এটা হবে কমপ্লিট। হ্যাঁ, তাহলে দিস প্রজেক্ট উইল কমপ্লিট। তারপরে কি? কখন? উইদিন 2025। তুমি এই বাক্য বলে কনফিডেন্টলি খুশি থাকবা আমার বাক্য শুদ্ধ হয়েছি, কিন্তু হয় নাই। কারণ হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হবে এমন এক্সপ্রেশনের জন্য ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? তাহলে আমরা 8টার মধ্যে ক্লাসটি শেষ করব, তাহলে কয়টার মধ্যে? হ্যাঁ, তাহলে উইল কমপ্লিট নাকি উইল হ্যাভ? হ্যাঁ, হ্যাভ আসার সাথে সাথে এটা কি হয়ে যাবে? এই তো বলা মাশাআল্লাহ বলা হয় এগুলো, মানে বাই ব্যাচের স্টুডেন্ট মানে এগুলোতে বাছাই করে, এই জন্য পারতেছে সবাই। হ্যাঁ, বাই দেওয়া যায়, উইদিন নেক্সট হতে পারে, ওটা কোনো বিষয় না। আচ্ছা, সময়ের ভেতরে বোঝাচ্ছে ওটাই বিষয়। তাহলে এবার আমাকে হিসাব দাও, তাহলে আমাদের টেন্স জাতীয় সমস্যা কি আর হবে? আর হবে না। এবার আমি তোমাকে কিছু পরীক্ষায় আসবে এই টাইপের কিছু কনফিউজিং ট্রান্সলেশন নিয়ে কথা বলি। তোমরা কি বিরক্ত হচ্ছ?
আচ্ছা 1 নাম্বার দেখো, এটা পরীক্ষায় আসে। আমার মনে করো ইচ্ছে করছে, ইচ্ছে করা জিনিসটা কি? মনে করো আমার ঘুমোতে ইচ্ছে করছে, ইচ্ছে করা। ইচ্ছে করার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করব, ওটা হচ্ছে ফিল লাইক। ফিল লাইক। তাহলে এখানে আমার ঘুমোতে ইচ্ছে করছে, আমার হাঁটতে ইচ্ছে করছে, আমার বসতে ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছে করছে, যেটাই হোক, এটা বিসিএসেও কিন্তু আসছে, গত বিসিএসের আগের বিসিএসে। তাহলে এটা বাক্যটা কি হবে? আই ফিল লাইক। হ্যাঁ, তাহলে এখানে ভার্ব আসলে কোনটা? ফিল শব্দটা। তাহলে লাইকটা কি? অ্যাডভার্ব। লাইকটা কি? অ্যাডভার্ব। তাহলে কোনো একটা অ্যাডভার্ব এবং ভার্ব মিলে যখন এরকম স্পেশাল কোনো অর্থ দেয়, তাদেরকে আমরা গ্রুপ ভার্ব বলি। তাদেরকে আমরা কি বলি? হ্যাঁ, এদের দুইটা নাম আছে। এদের নাম হচ্ছে গ্রুপ ভার্ব, এদের নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। এদের নাম হচ্ছে কি? ফ্রেজাল ভার্ব। তাহলে ফ্রেজাল ভার্বটা মনে রাখতে হবে। তাহলে এটা কোন টেন্স? আই ফিল লাইক। তাহলে কি ইচ্ছা করছে? ঘুমাতে। ঘুমাতে। তাহলে এখানে আমরা কি দিব? আইএনজি। তাহলে এই জায়গায় কি হবে? এটা বিসিএস পরীক্ষা আসছিল গত 44তম বিসিএস প্রিলি পরীক্ষায়। তাহলে কোনো কিছু ইচ্ছে করা, তাহলে আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। আমার 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 লিখতে ইচ্ছে করছে, রাইটিং। আমার 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 গান গাইতে ইচ্ছে করছে, গুড। তাহলে আমরা ফিল লাইক, এটা কতগুলো জায়গা আছে যে জায়গাগুলো একটা শব্দ দিয়ে অনেক কিছু, যেমন তোমাকে প্রাইমারিতে পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ আছে না, এটাতে গত কোন একটা নিয়োগে একটা ট্রান্সলেশন বারবার জিজ্ঞেস করতেছিল, প্রতিদিন আমার কাছে মেসেজ আসতেছিল পোলাপাইন, এই স্যার এই ট্রান্সলেশনটা কী হবে? গতকাল তার আমাকে টাকা দেওয়ার কথা ছিল, কি ছিল? একটা হচ্ছে কি ইচ্ছে করা, একটা হচ্ছে একটা পেয়ে গেলা, আর একটা হচ্ছে কি ছিল? কথা ছিল। এটা এটা আমাকে পোলাপাইন জিজ্ঞেস করতেছিল, এটা যে কঠিন তা না, এটা সহজ জিনিস। কথা ছিল, কথা ছিল, কথা আছে, এটার জন্য একটা শব্দ আছে, এটা হচ্ছে মূলত সাপোজড টু। শব্দটা কি? সাপোজড। সাপোজ না, ডিটা লাগবে ওখানে, কোনো রদবদল করা যাবে না, ওটা ওটা একেবারে ফ্রেজ। সাপোজড টু, কথা বুঝছো? এই শব্দটা ব্যবহার করে আমরা ব্যবহার করব, এই জিনিসটা করব। তবে যেহেতু এটা সাপোজড, ফিল শব্দের মধ্যে ফিল শব্দটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারছি, কিন্তু সাপোজড শব্দটাকে কি আমরা সবসময় পারবো না। এই জন্য আমরা এখানে একটা কি রাখবো, ফ্রেজটাকে বলবো, এটার অর্থ হচ্ছে কথা। তাহলে বি যেহেতু লিখছি, বি অর্থ কি? হওয়া। হ্যাঁ, বি অর্থ, আমি তোমাকে শব্দটা সহজে মনে রাখার জন্য কৌশলটা দিচ্ছি। বি অর্থ কি? হওয়া। তাহলে আমরা এটার অর্থ করলাম হওয়ার কথা। হওয়ার কথা। এবার আমি তোমাকে একটা দুটো ট্রান্সলেশন বলি এবং একটা লিখে দেখাই, তারপর বা এগুলা করি। যেমন গতকাল তার সাথে আমার দেখা করার কথা ছিল, তার সাথে আমার দেখা করার কথা ছিল। তাহলে আমি একটু বাংলা লিখি, তার সাথে আমার দেখা করার কথা ছিল। এগুলো যেহেতু ভাইভা হয়েছে বা ভাইভা পরীক্ষার জন্য, মৌখিক পরীক্ষার জন্য ট্রান্সলেশনের ক্লাস, এই জন্য উপস্থাপনার ধরনটা এরকম। এমনিতে রাইটিংয়ের জন্য আমার ট্রান্সলেশনের ক্লাস এগুলো ওসাম, এগুলো অন্য টাইপের এগুলা অন্য প্যাটার্নে আলোচনা করি। এখানে একটা ক্লাসে আমার যা বলবো তা দিয়ে যথেষ্ট। এখানে বলো তো, এই কি টাইম বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ, তাহলে এখানে কাজটা কে করবে? সাবজেক্ট কে বাক্যে? আমি না, নাকি সে? আমি। তাহলে তো বুঝে গেছো, তাহলে তোমরা পারবা। তাহলে আই। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? বি। তাহলে কখন? গতকাল। তাহলে গতকালের জন্য পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আই ওয়াজ। তাহলে এখানে সাপোজড টু মিট। হ্যাঁ, তাহলে আমি তো ছেলে, আমি তো হিম বলবো না, আই ওয়াজ সাপোজ টু মিট হার। তাহলে ইয়েস্টারডে, নাকি? এখানে একটা ব্যাপার আছে, তুমি ভুল করবা, ওটা একটু বলে দিচ্ছি। মিট হার, কি হার? মিট। তুমি মিট উইথ হার বলবা না, কারণ মিটের সাথে যখন উইথ বসে তখন তার অর্থ হয়ে যায় সংঘর্ষ, তখন তার অনুবাদ হবে গতকাল তার সাথে আমার মারামারি করার কথা ছিল। কথা বুঝছো? মিট উইথ মানে কি? সংঘর্ষ। আচ্ছা, আমার দিকে তাকাও, লিখতেছো কেন? তো লিখার চেয়েও তুমি শুনবা বেশি, তুমি শুধু শব্দটা লিখলে হবে। সাপোজ টু, আমার দিকে তাকাচ্ছ?
কই অনেকে তাকাচ্ছে না। হ্যাঁ, কিছু কাজ আছে যে কাজগুলো আসলে একা একা সম্ভব না, যেমন বিয়ে করা। তুমি তোমার নিজে নিজে বিয়ে করতে পারবা? আরেকজন লাগবে না?